হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেলে, যার নাম সায়েন্স গুরু স্যার অলক। বন্ধুরা, আপনারা যারা ত্রিপুরা টেট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি ত্রিপুরা টেট এক্সামের পেপার 2 এর সাবজেক্ট সায়েন্স থেকে একটি টপিকস, যেটি হলো সার্কুলেশন অ্যান্ড কন্ডাকশন। তো এই টপিক্সের মধ্যে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হলো ব্লাড, ইটস কম্পোনেন্টস অর্থাৎ রক্ত, তার উপাদান, আর্টারিজ, ভেইনস অ্যান্ড ক্যাপিলারিজ অর্থাৎ ধমনী, শিরা এবং রক্তজালিকা, এবং স্ট্রাকচার অফ দ্য হার্ট অর্থাৎ হৃৎপিণ্ডের গঠন এবং কাজ। এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটিতে আলোচনা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। তাহলে চলুন শুরু করে নেওয়া যাক। আজকে ভিডিও শুরুতে আবারও বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো ধরনের আপডেটস আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। তাহলে চলুন শুরু করে নেওয়া যাক আজকের এই ভিডিওর শুরুতে আমি প্রথমে বলেছিলাম যে আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব সেগুলো হলো সার্কুলেশন অ্যান্ড কন্ডাকশন, blood, its components, arteries, veins, capillaries and structure of the heart। তো প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ব্লাড অর্থাৎ রক্ত। প্রথমে আমাদের যে বিষয়টি বুঝতে হবে সেটি হলো ব্লাড অর্থাৎ রক্ত বলতে আমরা কি বুঝি। তো রক্ত বলতে রক্ত এক ধরনের তরল যুগকলা। রক্ত এক ধরনের তরল যুগকলা অর্থাৎ আমরা কন্ডাকটিভ টিস্যুও বলতে পারি। তরল যুগকলা অর্থাৎ কন্ডাকটিভ টিস্যু। এখন প্রশ্ন হচ্ছে রক্তকে তরল যুগকলা বলা হয় কেন, অর্থাৎ হোয়াই ইট ইজ কনসিডার্ড অ্যাজ কন্ডাকটিভ টিস্যু। রক্তকে তরল যুগকলা বলা হয় কারণ রক্ত দেহের সাংগঠনিক, যান্ত্রিক ও প্রতিরক্ষামূলক ভূমিকা পালনের পাশাপাশি অন্যান্য কলার সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে এদের পুষ্টি যোগানো, বৃদ্ধি ও বিভাজনে সাহায্য করে। তাহলে রক্তকে তরল যুগকলা বলা হয় কেন? কারণ রক্ত বিভিন্ন কাজের পাশাপাশি প্রতিরক্ষামূলক, সাংগঠনিক ও যান্ত্রিক এরকম বিভিন্ন কাজের পাশাপাশি দেহের বিভিন্ন কলার সঙ্গে, অন্যান্য কলার সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে তাদের বৃদ্ধি, পুষ্টি ও বিভাজনে সাহায্য করে। তাই রক্তকে তরল যুগকলা বলা হয়। তাই রক্তকে তরল যুগকলা বলা হয়। রক্তের রাসায়নিক ধর্ম, এই বিষয়গুলি আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। রক্তের রাসায়নিক ধর্ম হলো রক্তের রাসায়নিক ধর্ম রক্ত ক্ষারীয় প্রকৃতির। রক্তের রাসায়নিক ধর্ম হলো রক্ত ক্ষারীয় প্রকৃতির এবং তার পিএইচ থাকে, পিএইচ ভ্যালু হলো, রক্তের পিএইচ ভ্যালু হলো 7.36 থেকে 7.45 রক্তের পিএইচ ভ্যালু। এই বিষয়গুলি খুবই ইম্পর্টেন্ট, এই বিষয়গুলি আমাদের মনে রাখতে হবে। এবং যখনই আমরা রক্তের উপাদান নিয়ে আলোচনা করব, যখনই আমরা রক্তের উপাদান নিয়ে আলোচনা করব, রক্তের উপাদানকে প্রধানত আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো রক্তকোষ অর্থাৎ ব্লাড সেল এবং আরেকটি হলো রক্তরস অর্থাৎ ব্লাড প্লাজমা। ব্লাড সেল অর্থাৎ রক্তকোষ এবং ব্লাড প্লাজমা অর্থাৎ রক্তরস। তাহলে রক্তের উপাদানকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি, সেই দুটি হলো ব্লাড সেল অর্থাৎ রক্তকোষ এবং ব্লাড প্লাজমা অর্থাৎ রক্তরস। তো আমরা প্রথমেই ব্লাড সেল অর্থাৎ রক্তকোষ নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা ব্লাড সেল অর্থাৎ রক্তকোষ নিয়ে আলোচনা করব।
রক্তকোষ। রক্তের মধ্যে আমরা প্রধানত 3 ধরনের কোষ দেখতে পাই, অর্থাৎ রক্তের মধ্যে আমরা 3 ধরনের সেল দেখতে পাই। প্রথমত লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং 3 নম্বরটি হলো অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তাহলে আমরা কি বুঝলাম? রক্তের উপাদানকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি, রক্তকোষ এবং রক্তরস, অর্থাৎ ব্লাড সেল এবং ব্লাড প্লাজমা। এখন যখনই আমরা রক্তকোষ নিয়ে আলোচনা করব, রক্তকোষকে আবার 3টি ভাগে ভাগ করা যায়। লোহিত রক্তকণিকা অর্থাৎ রেড ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা অর্থাৎ হোয়াইট ব্লাড সেল এবং অনুচক্রিকা। তো এখানে আমাদের লোহিত রক্তকণিকার আরেকটি নাম আছে, সেটি হলো এরিথ্রোসাইট। লোহিত রক্তকণিকা অর্থাৎ এরিথ্রোসাইট, শ্বেত রক্তকণিকা অর্থাৎ লিম্ফোসাইট এবং প্লেটলেটস বা অনুচক্রিকা অর্থাৎ থ্রম্বোসাইট। এই 3টি নামও আমাদের মনে রাখতে হবে। লোহিত রক্তকণিকার আরেকটি নাম এরিথ্রোসাইট, শ্বেত রক্তকণিকার আরেকটি নাম লিম্ফোসাইট এবং অনুচক্রিকার আরেকটি নাম থ্রম্বোসাইট। এই 3টি নাম আমাদের মনে রাখতে হবে। এখন আমরা প্রথমে লোহিত রক্তকণিকা অর্থাৎ রেড ব্লাড সেল, যার আরেকটি নাম হলো এরিথ্রোসাইট, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো লোহিত রক্তকণিকার প্রধান কাজ হলো O2 এবং CO2 পরিবহন করা। লোহিত রক্তকণিকার প্রধান কাজ হলো O2 এবং CO2 পরিবহন করা। লোহিত রক্তকণিকার প্রধান কাজ O2 এবং CO2 পরিবহন করা। O2 এবং CO2 পরিবহন করা, সাথে আরবিসি তৈরি হয়। আমাদের মনে রাখতে হবে লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি বা এরিথ্রোসাইট তৈরি হয় বোন মেরোতে। লোহিত রক্তকণিকা প্রস্তুত হয় আমাদের শরীরের মধ্যে, প্রস্তুত হয় বোন মেরোতে এবং যার আয়ু থাকে 80 থেকে 120 দিন। লোহিত রক্তকণিকা আয়ু হলো 80 থেকে 120 দিন। লোহিত রক্তকণিকার আয়ু হলো 80 থেকে 120 দিন এবং লোহিত রক্তকণিকার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। লোহিত রক্তকণিকার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। এই হলো লোহিত রক্তকণিকার গঠন এবং কাজ। লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট, তার প্রধান কাজ হলো O2 এবং CO2 অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করা এবং তার আয়ুষ্কাল হলো 80 থেকে 120 দিন এবং এটি আমাদের শরীরের মধ্যে প্রস্তুত হয় আমাদের বোন মেরোতে এবং যার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। লোহিত রক্তকণিকার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ নিউক্লিয়াস অনুপস্থিত। এই হলো লোহিত রক্তকণিকা। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শ্বেত রক্তকণিকা অর্থাৎ হোয়াইট ব্লাড সেল। তো শ্বেত রক্তকণিকার প্রথমে আমরা গঠন এবং তারপর কাজ নিয়ে আলোচনা করব। শ্বেত রক্তকণিকার গঠনগত দিক দিয়ে শ্বেত রক্তকণিকাকে প্রধানত 5টি ভাগে ভাগ করা যায় এবং সেই ভাগগুলি হলো নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট এবং মনোসাইট। এর মধ্যে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে প্রথম 3টি অর্থাৎ নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল, এই 3টি, প্রথম 3টি হলো গ্রেনিউলার অর্থাৎ দানাদার প্রকৃতির এবং পরের 2টি লিম্ফোসাইট এবং মনোসাইট সেগুলি হলো অ্যাগ্রেনুলার অর্থাৎ দানাকৃতি অ্যাবসেন্ট, দানাদার অংশটি অ্যাবসেন্ট। শুধুমাত্র নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল এই 3টির ক্ষেত্রে আমরা দানাদার, এগুলি হলো দানাদার অর্থাৎ গ্রেনুলার। এখন এগুলির কাজ নিয়ে আলোচনা করলে নিউট্রোফিল ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলি যখনই আমাদের রক্তের মধ্যে প্রবেশ করে তখনই তাদের ধ্বংস করে ফেলে। নিউট্রোফিলের প্রধান কাজ হলো যখনই কোনো ফরেন পার্টিকেল অর্থাৎ কোনো ভাইরাস অথবা কোনো ব্যাকটেরিয়া আমাদের দেহে অর্থাৎ আমাদের রক্তের মধ্যে প্রবেশ করে তাদের ধ্বংস করার কাজ হলো নিউট্রোফিল।
ইওসিনোফিল এরা সাধারণত অ্যান্টিটক্সিক সিক্রেশন করে এবং অ্যালার্জি জাতীয় জিনিসকে প্রতিহত করে। তাহলে নিউট্রোফিল হলো কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস যদি আমাদের দেহে প্রবেশ করে তাদেরকে ধ্বংস করে ফেলে। ব্যাকটেরিয়া বা ভাইরাস যদি আমাদের দেহের মধ্যে প্রবেশ করে তাদেরকে ধ্বংস করে ফেলে। ইওসিনোফিল অ্যান্টিটক্সিক সিক্রেশন করে, অ্যান্টিটক্সিক সিক্রেশন করে এবং অ্যালার্জি জাতীয় রোগ প্রতিহত করে, অ্যালার্জি জাতীয় রোগে বাধা প্রদান করে, অ্যালার্জি জাতীয় জিনিসকে বাধা প্রদান করে। বেসোফিল এগুলি হিস্টামিন, হেপারিন ইত্যাদি সিক্রেশন করে। বেসোফিলের কাজ হলো হিস্টামিন, হেপারিন নামক প্রোটিন সিক্রেশন করা। হিস্টামিন, হেপারিন নামক প্রোটিন সিক্রেশন করা বেসোফিল। নেক্সট অদানাদার অর্থাৎ লিম্ফোসাইট এবং মনোসাইট। লিম্ফোসাইটের কাজ হলো অ্যান্টিবডি তৈরি করা এবং এই অ্যান্টিবডি তৈরি করার মাধ্যমে বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়া, রোগ সৃষ্টিকারী ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করলে তাদের দমন করতে সাহায্য করে। ভাইরাস প্রবেশ করলে এদের সেল ডিভিশনে বাধা দেয়, অর্থাৎ তাদের যে ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের দেহে প্রবেশ করে রোগ সৃষ্টির জন্য তাদের আর বংশ বিস্তার করতে দেয় না, সেল ডিভিশনে বাধা দান করে। এবং এই লিম্ফোসাইট অনাক্রম্যতার সাথে যুক্ত। নেক্সট মনোসাইট যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের দেহে প্রবেশ করলে তাদেরকে গিলে ফেলে এবং তাদের ডাইজেস্ট করে। তো এই বিশেষ করে লিম্ফোসাইট এবং মনোসাইট এগুলি অনাক্রম্যতার সাথে যুক্ত। এবং নিউট্রোফিল ব্যাকটেরিয়া বা ভাইরাস আমাদের দেহে প্রবেশ করলে তাদেরকে ধ্বংস করতে সাহায্য করে। ইওসিনোফিল অ্যালার্জি জাতীয় রোগ জীবাণু থেকে প্রতিহত করে। বেসোফিল হিস্টামিন, হেপারিন নামক প্রোটিন সিক্রেশন করে। লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে এবং মনোসাইট যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের দেহে প্রবেশ করলে তাদের গিলে ফেলে। এই হলো ডাব্লিউবিসি বিভিন্ন প্রকারভেদ এবং তাদের কাজ। তারপর নেক্সট যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তৃতীয় ব্লাড সেল, যেটির নাম হলো অনুচক্রিকা অর্থাৎ প্লেটলেটস। একে আবার থ্রম্বোসাইটও বলা হয়। অনুচক্রিকা অর্থাৎ প্লেটলেটস। তো অনুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত তঞ্চনের সাহায্য করা। অনুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত তঞ্চন করা এবং ব্লাড সেলের টোটাল সংখ্যার মধ্যে 2 থেকে 4 লাখ, তাদের সংখ্যা হয়ে থাকে 2 থেকে 4 লাখ। অনুচক্রিকার সংখ্যা হয়ে থাকে আমাদের শরীরের মধ্যে 2 থেকে 4 লাখ পর্যন্ত। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে অনুচক্রিকার মধ্যেও কোনো নিউক্লিয়াস থাকে না। আমরা আগে পেয়েছিলাম রেড ব্লাড সেল অর্থাৎ লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস অনুপস্থিত। সিমিলারলি অনুচক্রিকার মধ্যেও নিউক্লিয়াস অনুপস্থিত অর্থাৎ নিউক্লিয়াস থাকে না। অনুচক্রিকার মধ্যেও নিউক্লিয়াস থাকে না, যার প্রধান কাজ হলো রক্ত তঞ্চন করা। এবং অনুচক্রিকা দলবদ্ধভাবে থাকে এবং তাদের আকার গোলাকার, ডিম্বাকার অথবা উভত্তল চাকতির মতো হয়ে থাকে। তাদের আকৃতি গোলাকার অথবা ডিম্বাকার, অথবা উভত্তল চাকতির আকারে হয়ে থাকে এবং তাদের আয়ু থাকে মাত্র 3 থেকে 10 দিন।
তাদের আয়ুষ্কাল হলো মাত্র 3 থেকে 10 দিন। যে জায়গাতে আমরা লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল পেয়েছিলাম 80 থেকে 120 দিন। তো এই জিনিসগুলি আমাদের মনে রাখতে হবে, যেমন অনুচক্রিকার প্রধান কাজ হলো রক্ততঞ্চন করা, নিউক্লিয়াস অনুপস্থিত এবং তাদের আকৃতি গোলাকার, ডিম্বাকার অথবা উভোত্তল চাকতির মতো হয়ে থাকে এবং তাদের আয়ুষ্কাল 3 থেকে 10 দিন। তো এই সমস্ত আলোচনা করার পর আমরা বুঝতে পারি যে লোহিত রক্তকণিকার প্রধান কাজ হলো সংবহনে সাহায্য করা, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য প্রোটিন, ভিটামিন, মিনারেলস এগুলো সংবহনে সাহায্য করা। শ্বেত রক্তকণিকা অর্থাৎ হোয়াইট ব্লাড সেল এর প্রধান কাজ হলো অনাক্রম্যতার সাথে দেহের মানব শরীরের অর্থাৎ যে কোনো শরীরের অনাক্রম্যতা বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এবং অনুচক্রিকা অর্থাৎ প্লেটলেটস এর কাজ হলো রক্ত তঞ্চনে সাহায্য করা। অনুচক্রিকা অর্থাৎ প্লেটলেটস এর কাজ হলো রক্ত তঞ্চনে সাহায্য করা। এই হলো 3টি ব্লাড সেলের প্রধান কাজ। আরেকটি খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটি হলো রক্তের রং লাল হয়ে থাকে কেন। রক্তের রং লাল কারণ রক্তের মধ্যে হিমোগ্লোবিন নামক একটি রঞ্জক পদার্থ বর্তমান থাকে। হিমোগ্লোবিন নামক একটি রঞ্জক পদার্থ বর্তমান, লাল রঙের রঞ্জক পদার্থ বর্তমান থাকে বলে রক্তের রং লাল হয়। এখন যদি আমরা এই হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা একটু ইলাবোরেটলি দেখি, হিমোগ্লোবিন অ্যাকচুয়ালি দুটি কম্পোনেন্টসের মিশ্রণ, দুটি উপাদানের মিশ্রণ। এর মধ্যে প্রথম পার্টটি হলো হিমো এবং দ্বিতীয় পার্টটি হলো গ্লোবিন। হিমো প্লাস গ্লোবিন, দ্যাট ইজ হিমোগ্লোবিন। হিমো হলো আয়রন, এক প্রকারের আয়রন, এবং গ্লোবিন হলো এক প্রকারের প্রোটিন। আয়রন বা লোহা, হিমো হলো আয়রন বা লোহা এবং গ্লোবিন হলো এক প্রকারের প্রোটিন। তাই হিমোগ্লোবিন লাল বলে রক্তের রং লাল হয়ে থাকে। তারপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ব্লাড ভেসেল অর্থাৎ রক্তনালী। ব্লাড ভেসেল অর্থাৎ রক্তনালী, যে সমস্ত নালীর মধ্য দিয়ে আমাদের শরীরের মধ্যে রক্ত প্রবাহিত হয়, এক অংশ থেকে অন্য অংশের মধ্যে রক্ত প্রবাহিত হয়, সেই নালীগুলোকে বলা হয় রক্তনালী অর্থাৎ ব্লাড ভেসেল। এবং আমাদের শরীরের মধ্যে সাধারণত দুই ধরনের রক্তনালী দেখতে পাওয়া যায়, দুই ধরনের রক্তনালী পাওয়া যায়। একটি হলো ধমনী অথবা আর্টারি, এবং আরেকটি হলো শিরা অথবা ভেইন। ধমনী অর্থাৎ আর্টারি এবং শিরা অথবা ভেইন। এখন গঠনগত এবং কার্যগত দিক দিয়ে ধমনী এবং শিরা পুরোপুরি আলাদা। তো আমাদের ধমনী এবং শিরার গঠন এবং কাজ নিয়ে বুঝতে হবে। ধমনী এবং শিরার গঠনগত দিক দিয়ে এবং কার্যগত দিক দিয়ে কিভাবে আলাদা, এই সমস্ত জিনিস বুঝতে হবে। এই জিনিসগুলো বোঝার জন্য আমরা যদি একটা ফ্লো চার্টের মাধ্যমে ধমনী এবং শিরার পার্থক্য লিখে নিই, তাহলেই আমাদের বুঝতে খুব সুবিধা হবে। ধমনীর উৎপত্তি স্থল হলো হৃৎপিণ্ড এবং মিলন স্থল হলো জালক। তাহলে ধমনী কোথা থেকে শুরু হয়? ধমনী হৃৎপিণ্ড থেকে শুরু হয়ে হৃৎপিণ্ড থেকে উৎপত্তি হয়ে অথবা শুরু হয়ে রক্তজালকে গিয়ে শেষ হয়। রক্তজালকে শেষ হয় বা মিলিত হয়, রক্তজালকে শেষ হয় বা মিলিত হয়। এবং শিরা রক্তজালক থেকে শুরু হয়ে শিরা রক্তজালক থেকে শুরু হয়ে হৃৎপিণ্ডে শেষ হয় বা হৃৎপিণ্ডে মিলিত হয়। তাহলে উৎপত্তিগত দিক দিয়ে ধমনী হৃৎপিণ্ড থেকে শুরু হয়ে রক্তজালকে গিয়ে শেষ হয় এবং শিরা
রক্তজালক থেকে শুরু হয়ে হৃৎপিণ্ডে এসে শেষ হয়। ধমনীর প্রাচীর পুরু অর্থাৎ থিকনেস থাকে, ধমনীর প্রাচীর পুরু এবং গহ্বর ছোট হয়। ধমনীর প্রাচীর পুরু এবং গহ্বর ছোট। অন্যদিকে শিরার প্রাচীর পাতলা। শিরার প্রাচীর পাতলা এবং গহ্বর বড় হয়। গহ্বর বড় হয়ে থাকে। ধমনীর মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত, ধমনীর মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে রক্তজালকের দিকে বাহিত হয়। অন্যদিকে শিরার ক্ষেত্রে CO2 যুক্ত রক্ত রক্তজালক থেকে হৃৎপিণ্ডের দিকে পরিবাহিত হয়। এক্সেপশনাল, এখানে আমাদের মনে রাখতে হবে ব্যতিক্রমী ধমনী হলো ফুসফুসীয় ধমনী। তার কাজ সাধারণ ধমনী থেকে টোটালি আলাদা। ফুসফুসীয় ধমনী অর্থাৎ আমরা বলতে পারি একে পালমোনারি আর্টারি, এবং ফুসফুসীয় শিরা অর্থাৎ পালমোনারি ভেইন। ধমনী জেনারেলি সাধারণত হৃৎপিণ্ড থেকে রক্তজালকের দিকে বাহিত হয় এবং অক্সিজেনযুক্ত রক্ত বহন করে। কিন্তু এখানে ফুসফুসীয় ধমনী কার্বন ডাই অক্সাইড, ফুসফুসীয় ধমনী হলো আমাদের শরীরে একমাত্র ধমনী যে ধমনী মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়। সিমিলারলি আমরা জানি যে শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, বাট ফুসফুসীয় শিরা আমাদের শরীরের মধ্যে এমন একটি শিরা যে শিরার মাধ্যমে শুধুমাত্র অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয়। ধমনীর মধ্যে দিয়ে তুলনামূলকভাবে রক্তের বেগ বেশি। ধমনীর মধ্যে তুলনামূলকভাবে রক্তের বেগ বেশি হয়। ধমনীর মধ্যে রক্তের বেগ বেশি হয় এবং শিরার মধ্যে রক্তের বেগ কম থাকে। শিরার মধ্যে রক্তের বেগ কম থাকে। আরেকটি পার্থক্য হলো ধমনীর মধ্যে স্পন্দন আছে, ধমনীর স্পন্দন আছে। ধমনীর স্পন্দন আছে এবং শিরার কোনো স্পন্দন নেই। শিরার কোনো স্পন্দন নেই। এই হলো ধমনী ও শিরার পার্থক্য। আমরা যদি এই পার্থক্যটা একটু ভালো করে মনে রাখতে পারি তাহলে এই পার্থক্য থেকে আমরা অনেক প্রশ্নের আনসার দিয়ে দিতে পারি। কারণ এইরকম প্রশ্ন এরকম পার্ট থেকে, যেমন এমন একটি শিরার নাম হলো যে শিরা দিয়ে শুধুমাত্র অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয়, তাহলে ফুসফুসীয় শিরা। সিমিলারলি শিরার প্রাচীর পাতলা না ধমনীর প্রাচীর পাতলা হয়? আমরা জানি যে শিরার প্রাচীর পাতলা। আরেকটি খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটি হলো ধমনীর মধ্যে কোনো কপাটিকা থাকে না। ধমনীর মধ্যে কোনো কপাটিকা থাকে না, বাট শিরার মধ্যে কপাটিকা বর্তমান। এই হলো ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। যদি ভিডিও শেষে আপনাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।